রঙকে দেখা মাত্রই মুখ ভরে হাসি ফুটে উঠল তার। এই যে আমাদের বাড়ি প্রাণ ফিরে এসেছে বলে এসে শক্ত করে রঙকে জড়িয়ে ধরলো। রঙও হাসতে হাসতে জড়িয়ে ধরলো তাকে। আমাকে খুব মিস করেছো তাই না? নিহা তার মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল, অনেক। তুমি না থাকলে এই বাড়িটা বাড়ি মনে হয় না, একদম ভূতের বাড়ি লাগে। রং বুড়ো তুলল। এত খারাপ অবস্থা? সবাই কেমন চুপচাপ হয়ে যায় তোমাকে ছাড়া। আরিস তো সারাদিন মনমরা হয়ে ঘুরে বেড়ায়। রং সঙ্গে সঙ্গে চারপাশে তাকালো। নবাব সাহেব কোথায়? দেখছি না তো। নিহা একটু অদ্ভুত মুখ করলো। রুমে আছে, আগে তুমি ফ্রেশ হয়ে। কিন্তু কথা শেষ হওয়ার আগে রং দৌড়ে আরিসের রুমের দিকে চলে গেল। কারণ এটা অসম্ভব একটা ব্যাপার। সে বাড়িতে এসেছে আর আরিস এখনো সামনে আসেনি। তোমার আব্বু কোথায় রং? তোমাকে না এয়ারপোর্টে নিয়ে আসতে গেল? আব্বু আমাকে নামিয়ে দিয়েই অফিসে চলে গেছে। রং কোনো রকম কথা বলে আরিসের ঘরে ঢুকে পড়ল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই থমকে গেল। আরিস বিছানার উপর চুপচাপ বসে আছে। চুল এলোমেলো, মুখ শুকনো, চোখ দুটো কেমন নিস্তেজ। রংকে দেখা মাত্র সে উঠে এসে জড়িয়ে ধরলো তাকে। রং পুরো হতভম্ব। এই কি হয়েছে তোর? তারপর পরিবেশ হালকা করার জন্য দুষ্টু গলায় বলল, দেখে তো মনে হচ্ছে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গেছিস। কিন্তু পরের মুহূর্তে আরিস এমন কথা বলল যে রং কয়েক সেকেন্ড নিজের কানকে বিশ্বাস করতে পারল না। ও আমাকে না করে দিয়েছে। আরিসের গলা কেঁপে উঠল। ও বলেছে ও আমাকে পছন্দ করে না। কথা শেষ করেই সে সত্যি সত্যি কাঁদতে শুরু করলো। রং একদম ধীর হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথায় যেন বাজ পড়েছে। প্লে বয় আরিস, যে ছেলের পেছনে কলেজের অর্ধেক মেয়ে ঘোরে, যে নিজে কখনো কাউকে সিরিয়াসলি নেয়নি, সেই আরিসকে কোনো মেয়ে রিজেক্ট করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আরিস সেই কষ্টে কাশছে। রং ধীরে ধীরে বলল, এক মিনিট, খুলে বল। না বললে বুঝবো কিভাবে? আরিস কষ্ট করে কান্না থামানোর চেষ্টা করলো। তারপর ধীরে ধীরে সব বলা শুরু করলো। রং লন্ডনে যাওয়ার কিছুদিন পরের কথা। কলেজে সেদিন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সে। হঠাৎ একটা মেয়ে তাদের সামনে দিয়ে হেঁটে গেল। নতুন মুখ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটাকে দেখেই আরিসের বুকের ভেতর কেমন যেন পরিচিত একটা অনুভূতি জেগে উঠল। যেন বহু বছর আগে কোথাও দেখেছে। মেয়েটা পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আরিস নিজের স্বভাবতই সামনে এগিয়ে দাঁড়ালো। নতুন নাকি? নাম কি? মেয়েটা উত্তর দেওয়ার আগেই আরিস হঠাৎ থমকে গেল। চোখ বড় হয়ে এলো তার। মেয়েটা অবাক হয়ে তাকালো। তুমি আমাকে চেনো? আরিস যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি আরিস। মেঘ কিছুক্ষণ বুড়ুকুচকে তাকিয়ে থেকে হঠাৎ অবাক হয়ে বলল, ও মাই গড, আরিস তুমি? তারপর হেসে ফেলল। আমি তো একদম চিনতেই পারিনি। সেই মুহূর্তে থেকে সবকিছু বদলে গেল। মেঘ আরিসের ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু। একসাথে স্কুলে পড়তো তারা। আরিস আর রং নতুন স্কুলে চলে যাওয়ার পর তাদের যোগাযোগ কমে যায়। তার উপর মেঘের বাবার ঢাকায় বাইরে বদলি হয়ে যাওয়ার যোগাযোগ হারিয়ে যায়। এত বছর পর আবার দেখা। মেঘ ঢাকায় আবার ফিরে এসেছে। আর এবার যেন পুরনো বন্ধুত্ব আরো দ্রুত গভীর হয়ে উঠল। মেঘ নতুন হওয়ায় কলেজে শুধু আরিসকেই চিনে। আরিসও সবসময় তার পাশে থাকে। ক্লাসে পরিচিত করিয়ে দেওয়া, নোট এনে দেওয়া, ক্যান্টিনে একসাথে বসা। ধীরে ধীরে তারা আবার আগের মতো হয়ে উঠল। কিন্তু এবার একটা জিনিস বদলে গেছে, আরিস নিজে। ছোটবেলার পছন্দ এখন ভালোবাসায় পরিণত হয়েছে।
আর তারপর একদিন হঠাৎ করে সে প্রস্তাব দিয়ে বসে। সেদিন কলেজে মাঠের পাশের পুরনো বেঞ্চটায় বসেছিল তারা। চারপাশে হালকা বাতাস বইছিল। মেঘ শান্তভাবে আইসক্রিম খাচ্ছিল। আরিশ বারবার কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছিল। শেষে হঠাৎ বলেই ফেলল, মেঘ, আমি মনে হয় তোকে ভালোবেসে ফেলেছি। মেঘের হাত থেমে গেল। সে ধীরে ধীরে আরিশের দিকে তাকালো। আরিশ হেসে বলল, না, সিরিয়াসলি বলছি, আমার তোকে অনেক ভালো লাগে। মেঘ কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, আরিশ, না। আরিশ প্রথমে বুঝতেই পারল না। মানে? মেঘ চোখ নামিয়ে বলল, আমি তোকে ওইভাবে দেখি না। আরিশ হালকা হেসে উড়িয়ে দিতে চাইল, আরে ধীরে ধীরে দেখবি। কিন্তু মেঘ এবার মাথা নাড়ল, না, সত্যি বলছি, আমি তোকে পছন্দ করি, কিন্তু শুধু বন্ধু হিসেবে। এই প্রথমবার আরিশের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মেঘ নিচু গলায় আবার বলল, আর সত্যি বলতে, তুই যেরকম, তোর সাথে সম্পর্ক মানে হয়তো কয়েকদিন পরেই তুই আগ্রহ হারিয়ে ফেলবি। কথাটা শুনে আরিশ কেমন আহত হয়ে তাকালো। তুই আমাকে এত খারাপ ভাবিস? হ্যাঁ, সোজা উত্তর। কথাটা শুনে আরিশের হৃদয় টুকরো টুকরো হয়ে যায়। সেদিনের পর থেকে আরিশের পৃথিবীটা কেমন উল্টে গেছে। প্রথমবার কোনো মেয়ের জন্য তার সত্যি সত্যি কষ্ট হচ্ছে। রং ঠোঁট কামড়ে কোনো রকমে হাসি চেপে বসে আছে তার সামনে। আরিশ এমন মুখ করে বসে আছে যেন পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে গেছে। আর সত্যি বলতে, দৃশ্যটা একই সাথে করুণ আর ভীষণ হাস্যকর। যে ছেলে বছরের পর বছর অন্যদের হৃদয় ভেঙেছে, আজ সে নিজেই ভাঙা হৃদয় নিয়ে কান্না করছে। রং মাথা নিচু করে কয়েক সেকেন্ড নিজের হাসি সামলানোর চেষ্টা করলো, কিন্তু আরিশের লাল নাক আর কষ্ট ভরা মুখ দেখলেই আবার হাসি চলে আসছে। একটা ছবি তুলতে পারলে খুব ভালো লাগতো। শেষ পর্যন্ত কষ্ট করে নিজেকে সামলে সে আরিশের কাঁধে হাত রাখলো। আচ্ছা আচ্ছা, কাঁদিস না। তারপর খুব জ্ঞানী মানুষের মতো বলল, কেউ না বললে আর কি করার আছে বল? পৃথিবীতে সব মেয়েই তোকে দেখে গলে যাবে এমন তো না। আরিশ নাক টেনে মুখ তুলে তাকালো। তার চোখ দুটো একদম কুকুরছানার মতো হয়ে গেছে। রঙের আবার হাসি পেয়ে গেল। সে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলল। চল, আমি তোর জন্য লন্ডন থেকে কি এনেছি দেখাই। কিন্তু আরিশ নড়ল না, বরং হঠাৎ রঙের হাত ধরে ফেলল। রং, কি? তুই একটু চেষ্টা কর না। রং ভ্রু কুঁচকালো। কিসের চেষ্টা? মেয়েকে বুঝিয়ে বল। রং সঙ্গে সঙ্গে এমন মুখ করলো যেন কেউ তাকে যুদ্ধ করতে বলেছে। আমি? আরিশ দ্রুত মাথা নাড়ল। হ্যাঁ, প্লিজ, তুই যদি বলিস ও অবশ্যই শুনবে। রং এবার সত্যি সত্যি অবাক হয়ে গেল। তোর মাথা খারাপ নাকি? সে অবিশ্বাসে নিয়ে বলল, মেঘ আমাকে কেন শুনবে? ছোটবেলায় আমাদের সম্পর্ক কখনোই ভালো ছিল না, মনে নেই? আরিশ চুপচাপ তাকিয়ে রইল। রং বিরক্ত মুখে আবার বলল, আর এখন তো কত বছর পর দেখা হবে। আমার তো মনে হয় ও আমাকে মনেও রাখেনি। আরিশ এবার ধীরে ধীরে চোখ নামিয়ে ফেলল। তারপর খুব আস্তে নাক মুছল। দৃশ্যটা এত অসহায় ছিল যে রঙের বুকেও একটু খারাপ লাগলো। যদিও একই সাথে ভীষণ মজাও লাগছে। প্লেবয় আরিশ প্রেমে ব্যস্ত হয়ে এভাবে বসে আছে। রং দীর্ঘশ্বাস ফেলল। এই প্রথম কোনো মেয়ের জন্য তোর এত কষ্ট হচ্ছে? আরিশ চুপচাপ মাথা নাড়ল। রং কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর অবশেষে হার মেনে বলল, আচ্ছা ঠিক আছে, কাল কলেজে গিয়ে আমি চেষ্টা করব। কথাটা শুনতে আরিশের মুখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। সত্যি? রং আঙুল তুলে সতর্ক করল, কিন্তু আগে থেকে বলে রাখছি, এখানে কোনো নিশ্চয়তা নেই। আমি কোনো ম্যাজিক জানি না। আরিশ এতটাই খুশি হয়ে গেল যে প্রায় আবার তাকে জড়িয়ে ধরতে
চাচ্ছিল। রং তাড়াতাড়ি দূরে সরে গেল। দূরে থাক, কিন্তু পরের মুহূর্তেই তার নিজের মুখটা একটু মলিন হয়ে গেল, কারণ এখন হঠাৎ করেই তার একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে। প্রতিপক্ষকে মেঘ, ছোটবেলায় যেই মেয়েটার সাথে তার একদম বনিবনা হতো না, দেখা হলেই ঝরকা, কেউ কাউকে সহ্য করতে পারতো না। রং মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। হায় আল্লাহ, আমার কপালেই এসব কেন আসে। পরদিন সকালে রং কলেজে চলে এলো। অনেক দিন পর তাকে দেখে পুরো ক্লাসে যেন হঠাৎ প্রাণ ফিরে পেল। সে ক্লাসরুমে ঢুকতে কয়েকজন বন্ধু একসাথে চিৎকার করে উঠল, এই যে লন্ডন রিটার্ন! পরের মুহূর্তে সবাই তাকে ঘিরে ধরলো। কেউ প্রতিযোগিতার কথা জিজ্ঞেস করছে, কেউ লন্ডন কেমন ছিল জানতে চাইছে, কেউ আবার ছবি দেখতে চাইছে। রঙও হাসতে হাসতে সবার প্রশ্নের উত্তর দিচ্ছিল। তা প্রতিযোগিতায় কি করলে? লন্ডন দেখতে কেমন? সেখানে গিয়ে কোনো বিদেশি ছেলেকে পছন্দ হয়েছে নাকি? শেষ প্রশ্নটা শুনে রঙের মাথায় সঙ্গে সঙ্গে আর্দ্র মুখ ভেসে উঠল, আর পরের মুহূর্তে তার গাল হালকা গোলাপি হয়ে গেল। মীরা সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলল। সে সন্দেহের চোখে তাকিয়ে বলল, এই লজ্জা কেন? রং তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলল, কিছু না। ঠিক তখনই ক্লাসরুমের দরজার দিকে তাকিয়ে সে মেয়েকে দেখতে পেল। মেয়েটা শান্ত মুখে ভেতরে ঢুকলো। রঙের বুক ধক করে উঠল। সে দ্রুত উঠে দাঁড়াতে যাচ্ছিল, কিন্তু তার আগে মেয়েকে আবার ঘুরে ক্লাস থেকে বেরিয়ে গেল। আরে! রং হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মীরা ভুরু তুলল, ওইটাই সেই মেয়ে। রং ধীরে মাথা নাড়ল। চল। দুজনেই ক্লাস থেকে বেরিয়ে মেঘের পেছনে গেল। কিছুক্ষণ খোঁজার পর অবশেষে তাকে ক্যান্টিনে পাওয়া গেল। মেঘ এক কোনায় দাঁড়িয়ে সিঙ্গারা কিনছিল। রং কয়েক সেকেন্ড দ্বিধায় দাঁড়িয়ে রইল। ছোটবেলার ছোট ছোট ঝরকাগুলোর কথা হঠাৎ মাথায় ভেসে উঠছে, কিন্তু তারপরও সাহস করে ধীরে বলল, এই শোনো। মেঘ ঘুরে তাকালো, আর রংকে দেখার সাথে সাথেই তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। রং পরের মুহূর্তেই সে দ্রুত এগিয়ে এসে রংকে জড়িয়ে ধরল, এতটাই অস্বাভাবিক ভাবে যে রং পুরো অবাক হয়ে গেল। মেঘ হেসে বলল, কত বছর পর দেখলাম। রং এখনো একটু হতবিহ্বল, তুমি আমাকে চিনতে পেরেছো? অবশ্যই, মেঘ হেসে বলল। প্রথমে হয়তো পারতাম না, কিন্তু আরিশ বলেছিল তুমি এই কলেজেই পড়ো, আর লন্ডনে একটা পেইন্টিং কম্পিটিশনে গিয়েছিলে। তারপর একটু দূরে সরে রঙের দিকে ভালো করে তাকালো। তুমি অনেক সুন্দর হয়ে গেছো। রং হালকা অপ্রস্তুত হয়ে গেল। তুমিও আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো। রং ভুরু কুঁচকে ফেলে, তার মানে কি আগে অসুন্দর ছিলাম? তারপর আবার হেসে উঠল, আবার স্বাভাবিক ভঙ্গিতে বলল, ফান করছিলাম। এখন বলো, কেমন আছো? তার কথা বলার ধরন এত সহজ আর আন্তরিক ছিল যে রঙের বুকের ভেতর সব অস্বস্তি ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। সে ভেবেছিল হয়তো এখনো আগের মতো অস্বস্তি থাকবে, কিন্তু না, তারা আর ছোট নেই। ছোটবেলায় সেই বোকা, ঝরকা, রাগ, অভিমান সবকিছু সময়ের সাথে কোথায় যেন হারিয়ে গেছে। রং মৃদু হেসে বলল, ভালো আছি, তুমি? আমিও। মেয়েকে পাশে দাঁড়ানো মীরার দিকে তাকালো। রং পরিচয় করিয়ে দিল, এটা মীরা, আমার বেস্ট ফ্রেন্ড। মীরা সঙ্গে সঙ্গে আগ্রহ নিয়ে বলল, ও তাহলে আপনি সেই মেঘ? মেঘ অবাক হয়ে হাসলো, আমার কথা জানো? মীরা মুখ টিপে হাসলো, অনেক কিছুই জানি। রং সঙ্গে সঙ্গে কোনো দিয়ে মীরাকে গুঁতো দিল, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে মীরা এখনই আরিশের প্রেম কাহিনী খুলে বসবে। তারপর তিনজন ক্যান্টিনের এক কোণায় যেয়ে বসে। মীরা কিছুক্ষণ পর ইচ্ছে করে অজুহাত দিয়ে উঠে গেল। যাওয়ার আগে রঙের দিকে এমন একটা দৃষ্টি দিল যেন বলছে, যাও, তোমার মিশন শুরু করো। রং মনে মনে দীর্ঘশ্বাস ফেলল,
কিভাবে শুরু করবে বুঝতে পারছে না। অন্যদিকে মেঘ একদম স্বাভাবিক ভঙ্গিতে বসে বসে সিঙ্গারা সমোসা খাচ্ছে। শেষ পর্যন্ত সাহস করে রং বলল, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তুমি তুমি করে বলছিস সে কেন? তুই করে বল, ফ্রেন্ডদের মধ্যে আপনি তুমি আবার কি? রং মাথা নাড়ে। শুনলাম তুই আরিশকে না করে দিয়েছিস। মেঘ বুড়ো তুলল। রং অপ্রস্ত ভাবে গলা পরিষ্কার করলো। মানে আরিশকে একটা সুযোগ দেওয়া যায় না? মেঘের হাত থেমে গেল কয়েক সেকেন্ড। সে চুপচাপ রঙের দিকে তাকিয়ে রইল। তারপর খুব শান্ত গলায় বলল, ও তোকে পাঠিয়েছে? রং সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না না, মানে আমি নিজেই। কথা শেষ করার আগেই মেঘ হালকা হেসে ফেলল। রং, তুই এখনো মিথ্যে বলতে পারিস না? না তো, আমি এখন খুব সুন্দর করে মিথ্যে বলতে পারি। বলেই রং আবার অপ্রস্ত হয়ে গেল। তারপর দুজন আবার হেসে উঠল। রং তখন আবার ধীরে বলে, ও সত্যি তোকে খুব পছন্দ করে। মেঘ এবার হাতে সিঙ্গারা নামিয়ে রাখে। তার মুখে বিরক্তি নেই, রাগও নেই, শুধু খুব শান্ত একটা গভীরতা। হয়তো করে। সে ধীরে বলল, কিন্তু তাই বলে আমি কিভাবে সঙ্গে সঙ্গে সম্পর্কের জন্য রাজি হয়ে যাব? রং চুপ করে শুনতে লাগলো। মেঘের জানালার বাহিরে তাকিয়ে বলল, আমরা ছোটবেলায় একসাথে পড়তাম। তারপর বছরের পর বছর কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ আবার দেখা হয়েছে। সে একটু থেমে রঙের দিকে তাকালো। আর সব মিলিয়ে আমরা একে অপরের আবার চিনছি মাত্র 3 সপ্তাহ হলো। রং কিছু বলল না, কারণ কথাগুলো ভুল না। মেয়েকে নিচু গলায় আবার বলল, শুধু পুরনো পরিচয় থাকলেই তো কাউকে ভালোবেসে ফেলা যায় না। তারপর একটু স্তব্ধ করে যোগ করলো, আর একটা কথা তো তুইও জানিস। রং বুড়ো কুচকালো। কি? মেয়েকে দীর্ঘশ্বাস ফেললো। পুরো কলেজ জানে আরিশ কেমন। রং আবার চুপ হয়ে গেল, কারণ এটাও সত্যি, আরিশ পেলে বয়। পরিচয়টা পুরো কলেজে বিখ্যাত। মেয়েকে শান্ত গলায় বলল, আজ পর্যন্ত কত মেয়ের সাথে ওর নাম জড়িয়েছে সেটা তো সবাই জানে। তারপর সরাসরি রঙের চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুই বল রং, তুই কি কখনো আরিশের মতো একটা ছেলের প্রস্তাব গ্রহণ করতে? রং সাথে সাথে মুখ কুচকালো। কখনোই না। আমি লয়াল ছেলে পছন্দ করি বলেই সাথে সাথে চুপ হয়ে গেল। আবারও মুখ ফসকে ভুল কথা ভুল জায়গায় বলে ফেলেছে। মেয়েকে জোরে হেসে উঠে, দেখেছিস, আমারও একই অবস্থা। রং তখন নিজের চুলে হাত বুলিয়ে বলে, না মানে ওর একটু সমস্যা আছে, কিন্তু ও মানুষ হিসেবে অনেক ভালো। আমি আরিশকে অপছন্দ করি না, বরং ওকে বন্ধু হিসেবে আমার খুব ভালো লাগে। কিন্তু ভালো লাগা আর বিশ্বাস করা এক জিনিস না। রং চুপচাপ বসে রইল। মেঘ ধীরে চামচ হাতে তুলে নিল। আমি শুধু ভয় পাই, যদি ওরা এই অনুভূতিটা কদিনের পর বদলে যায়, তখন আমার কি হবে? আমি আমার হৃদয়ে ভাঙতে প্রস্তুত না। কথাটা বলার সময় তার গলায় কোনো অভিযোগ ছিল না, শুধু সাবধানতা। আর সেই মুহূর্তে প্রথমবারের মতো রং বুঝলো, মেয়েকে নিষ্ঠুর হয়ে আরিশকে ফিরিয়ে দেয়নি। সে শুধু নিজের হৃদয়কে সহজে কারো হাতে তুলে দিতে ভয় পাচ্ছে। মেঘের সাথে কথা শেষ করে রং ধীরে ধীরে ক্লাসরুমের দিকে হাঁটতে লাগলো। কলেজের করিডোরে ছাত্রছাত্রীদের কোলাহল, হাসির শব্দ, কারো দৌড়ে যাওয়া, সবকিছু স্বাভাবিক, কিন্তু রঙের মন এখনো ক্যান্টিনের সেই কথোপকথনে আটকে আছে। রং ভুল কিছু বলেনি, বরং তার প্রতিটা কথায় যুক্তিযুক্ত। হঠাৎ করে বহু বছর পর দেখা হওয়া একটা ছেলেকে শুধু পুরনো পরিচয়ের কারণে বিশ্বাস করা সহজ না। তার উপর সেই ছেলে যদি আরিশ হয়। রং দীর্ঘশ্বাস ফেলল। আরিশকে সে হাড়ে হাড়ে চেনে। বাহির থেকে যতই হাসিখুশি, দুষ্টু আর হালকা স্বভাবের মনে হোক, আজকাল তার চোখ দুটো সত্যি অন্যরকম লাগছে।
মেঘের কথা উঠলেই ছেলেটার চোখে অদ্ভুত এক অসহায়তা ফুটে ওঠে। মনে হয় এবার সে সত্যি সিরিয়াস, কিন্তু সমস্যা একটাই, তার অতীত, নিচের বানানো বনামি এখন তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে। রং বিরক্ত মুখে বিড়বিড় করলো, এই জন্যই বলতাম সবাইয়ের সাথে ফ্লার্ট করিস না। তারপর আবার নিজেই উত্তর দিল, কখনো কথা শুনেছে, এখন বুঝো ঠেলা। সে হাঁটতে হাঁটতে আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই সামনে থাকা কারোর সাথে ধাক্কা খেলো। আমার মাথা! রং দ্রুত মাথা তুলে তাকালো, আর পরের মুহূর্তেই পুরো থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সে কয়েক সেকেন্ড যেন বিশ্বাসই করতে পারল না। লম্বা গড়ন, পরিচিত শান্ত মুখ, চোখে পাতলা ফ্রেমের চশমা। রং বিষমে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। আশিক স্যার, আশিক। কোনো উত্তর না দিয়ে সরাসরি রঙের চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে, হাঁটার সময় সামনে দেখে হাঁটতে হয় বলে সে অন্যদিকে চলে গেল। রং কিছুক্ষণ অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। তখন তার পাশে মীরা এসে দাঁড়ায়। কিরে, কথা শেষ? রং তখনও আশিক স্যারের চুলের দিকে তাকিয়ে আছে। তখন মীরা সেই দিকে লক্ষ্য করে বলে, আমাদের নতুন লেকচার আশিক রায়হান নিউ জয়েন করেছে। রং কিছু বলল না, সামনে তাকিয়ে রইল। হয়তো চিনতে পারেনি, তাই না? রং নিজের ঘরের বিছানায় পা গুটিয়ে বসে আছে, হাতে ফোন। ফোনের পর্দায় আর্দ্র মুখ, আর্দ্র ভিডিও কলে গম্ভীর, প্রায় রাগী চেহারা তাকিয়ে আছে তার দিকে। কতবার বলেছিলাম দেশে পৌঁছেই আমাকে কল দিবে। রং একদম নির্দোষ মুখ করে বলল, আমি ব্যস্ত ছিলাম। আর্দ্র কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বুড়কুচকে বলল, গলায় চাপা বিরক্তি স্পষ্ট, যতই ব্যস্ত থাকো ফোন দিবে। আমি আগেও লক্ষ্য করেছি তুমি আমার কল ঠিক মতো রিসিভ করো না। আমি ফোন দিলে 2 মিনিট কথা বলে পালিয়ে যাও। লন্ডনে থাকা কালে তখন তো আমাকে ছাড়া কিছুই বুঝতে না। রং ঠোঁট গোল করে তাকিয়ে রইল। আর্দ্র থামলো না। দেশে ফিরতেই আবার আগের রং ছোট গলায় বলল, রাগ করছেন কেন? আমি রাগ করছি না। করছেন। রং সঙ্গে সঙ্গে ঠোঁট ফুলিয়ে ফেললো, না হলে এত জোরে জোরে বকা দিচ্ছেন কেন? আর্দ্র দাঁত চেপে একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর কপালে হাত বুলিয়ে একটু নরম গলায় বলল, আমি তোমাকে বকা দিচ্ছি না চকলেট। তার চোখে এবার চিন্তার ছাপ ফুটে উঠল, কিন্তু তুমি ফোন না ধরলে আমার টেনশন হয়। আমি তোমাকে এই কারণে ফোন কিনে দেইনি যে আমাকে অপেক্ষায় রেখে তুমি পৃথিবীর সব কাজ করবে। রং এবার মুখ গোমরা করে বসে রইল, যেন খুব অপমানিত হয়েছে। আবার নিঃশ্বাসে ফেললো, তার গলায় অসহায় কোমলতা নেমে এলো। আচ্ছা, রাগ করো না, পরের বার ব্যস্ত থাকলেও অন্তত কলটা রিসিভ করবে, 2 মিনিট কথা বলবে, তারপর যা করার করো, ঠিক আছে? রং মাথা নাড়ল। আর্দ্র এবার একটু শান্ত হলো। এখন বলো, কি করছিলে? রঙের চোখে হঠাৎ দুষ্টু ঝিলিকে ফুটে উঠল। আপনাকে মিস করছিলাম। আর্দ্র ভুরু তুলল, আমাকে মিস করছিলে আর ফোন ধরার সময় পাচ্ছিলে না? রং বিরক্ত হয়ে বলল, এক কথা বারবার বলেন কেন? তারপর নাটকীয় ভঙ্গিতে বুকের উপর হাত রেখে বলল, জানেন, আপনাকে এত মিস করেছিলাম যে আপনার জন্য একটা কবিতাও লিখে ফেলেছি। আর্দ্র এবার সত্যি অবাক হলো। কবিতা? তার ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। চিত্র অঙ্কন ছেড়ে এখন কবিতা আবৃত্তি শুরু করলে নাকি? রং সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করলো। আপনি সত্যি অনেক আনরোমান্টিক। তারপর নাটকীয় গলায় বলল, আমি ফোন রাখছি। আর্দ্র প্রায় তাড়াহুড়ো করেই বলল, না না, ফোন রেখো না, আর একটু কথা বলি। রং মুখ ফিরিয়ে বলল, না, আমি আপনার সাথে কথা বলবো না। আর্দ্র কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তার চোখে মৃদু হাসি। ঠিক আছে, কথা বলতে হবে না,
চুপচাপ বসে থাকো, আমি শুধু তোমাকে দেখি। রং নাক ছিটকাল। 1 মাস লন্ডনে দেখে আপনার মন ভরেনি? না, একটুও না ভেবে উত্তর দিল আর্দ্র। তারপর শান্ত গলা যোগ করলো, আর কখনো ভরবেও না। রঙের কান গরম হয়ে উঠল। সে তাড়াতাড়ি প্রসঙ্গ বদলাতে বলল, হয়েছে, আর মিথ্যে বলতে হবে না। আর্দ্র এবার সুযোগ নিল, তাহলে কবিতাটা শোনাও। হঠাৎ যেন রঙের মাথায় বাজে পড়লো, মুখ শুকিয়ে গেল। সে তো এমনি আর্দ্র রাগ কমানোর জন্য কবিতার কথা বানিয়ে বলেছিল। রং গলা রেখে দিয়ে বলল, আসলে কবিতাটা খুব ভালো হয়নি। যা লিখেছ সেটাই শুনি, পরে বলবো। নাকি মিথ্যে বলেছ? রং সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলো। কি, আমাকে মিথ্যেবাদী মনে করেন নাকি? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আর্দ্র ভ্রু তুলে তাকালো। তাহলে শোনাও। রং ঢোক গেল, মাথার ভিতর মরিয়া হয়ে কিছু খুঁজছে। হঠাৎ কিছু একটা মনে পড়লো। উনি বাংলা নাটক ছবি দেখে না, তাই না? আর্দ্র মুচকি হেসে মাথা নাড়ল। আমি অপেক্ষা করছি। আর রং আস্তে আস্তে বলা শুরু করলো, হালকা হালকা সুর দিয়ে। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন হাতে প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে, হায় আমার কি যে হয়ে যায়। আর্দ্র কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, হয়তো হাসি থামানোর চেষ্টা করছে। আরেকবার বলো। আমি ঠিকমতো শুনিনি। আর বলবো না, বলতে লজ্জা করছে। রং দ্রুত বলল, তাহলে লিখে পাঠাও, আমি অপেক্ষা করছি। কথা শেষ করে কল কেটে দিল। ফোন কাটা মাত্র রং বিছানায় ধপ করে বসে পড়ল। মুখে চিন্তিত ভাব। ধরা পড়ে যায়নি তো? না, মনে হয়। বুঝতে পারলেও বলতোই। তারপর দ্রুত ফোন হাতে নিয়ে টাইপ করতে শুরু করলো। কিছুক্ষণ পর আর্দ্রর ফোনে মেসেজ গেল। আর্দ্র সোফায় বসে মেসেজ খুলল। পড়তেই তার ঠোঁটের কোণে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। সে মাথা নেড়ে আস্তে বলল, কি সব লেখে দুষ্টু মেয়েটা। তারপর আবার পড়ল, বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। আমরা দুজন হাতে প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে, হায় আমার কি যে হয়ে যায়। তারপর মৃত হাসি দিয়ে উত্তর পাঠালো, সুন্দর হয়েছে। এদিকে রং আদর পরে কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল। তারপর আচমকা হেসে বিছানায় গলিয়ে পড়ল। বুঝতে পেরেছে আর্দ্র এই গান কখনো শোনেনি, তাই সত্যি বিশ্বাস করেছে। হাসতে হাসতেই বলল, স্বামী বিদেশে থাকার এই এক সুবিধা। একটু থেমে আবার হেসে উঠল।